নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন ভোটের হাওয়ার আরও একটা নতুন এপিসোড। দেখুন, প্রত্যেকবার নির্বাচনে, সারা ভারতবর্ষেই হয় এটা, প্রত্যেকবার নির্বাচনে কিছু তারকা প্রার্থী থাকে, স্টার মানে ক্যান্ডিডেট যাদেরকে বলি আমরা। মানে তারা অন্য পেশায় যুক্ত বা রাজনীতিতেও যুক্ত থাকতে পারেন, কিন্তু তারা বিখ্যাত মানুষ। এই বিখ্যাত মানুষদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহ স্বাভাবিকভাবেই বেশি। এই স্বাভাবিকভাবে বেশি থাকার জন্য আমাদেরকে অস্বাভাবিক একটু পরিশ্রম করতে হয়েছে, কারণ এই সব কেন্দ্রগুলোতে আমাদেরকে বেশ খুঁটিয়ে পরীক্ষা করে দেখতে হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। তাই আমরা আজকে যে এপিসোডটা আনছি, সেই এপিসোডটা একটু অন্যরকম, গতানুগতিক এপিসোড নয়। যে জনমত সমীক্ষা আপনারা দেখতে চলেছেন আগামী কয়েকদিনের মধ্যে, আমরা ঘোষণা করেছিলাম বটে 29 তারিখে জনমত সমীক্ষা দেখাবো, কিন্তু আমরা সেটা স্থগিত রাখছি। জনমত সমীক্ষাটা আমরা স্থগিত এই কারণে রাখছি, যখনই আমরা জনমত সমীক্ষা দেখাই তখনই বিভিন্ন ইউটিউব চ্যানেল সেগুলো কপি করে নিজেদের চ্যানেলে দিতে থাকেন। ফলে কি হয়, আমাদের জনমত সমীক্ষা আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছয় না। তাই আমরা ঠিক করেছি জনমত সমীক্ষা আমরা দেখাবো ঠিকই, কিন্তু সেটা পরে, মানে ওই আগে দেখিয়ে দেবো, তারপরে অনেকে কপি করে নিয়ে যাবে, সেই কপিটা আপনারা দেখে বিভ্রান্ত হবেন। আমরা সেটা চাই না। আমরা চাই আপনাদের যে এনকে ডিজিটালের উপর ভরসা আছে, সেই ভরসাটা অটুট থাকুক এবং 100% নিখুঁত করার চেষ্টা করেছি এবার আমরা। জানি না বিগত লোকসভা নির্বাচনে তো 100%ই মিলে গিয়েছিল, এবারের বিধানসভা নির্বাচনে কতটা মিলবে সেটা কিন্তু আমরা এক্ষুনি মানে সন্দিহান হতে পারছি না। কারণ সন্দিহান হয়েই থাকতে হচ্ছে একটাই কারণে, কারণ এবারে কিন্তু অনেক কিছু ওলট পালট হচ্ছে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন প্রার্থী। যেমন ভবানীপুরে শুভেন্দু অধিকারী দাঁড়াবেন এমনটা আমরা ধরিনি, কিন্তু আমাদের ধরে এবার আবার নতুন করে সমীক্ষা করতে হচ্ছে। এরকম কয়েকটা জায়গা আছে, তো সেই জায়গাগুলোকে আবার নতুন করে রিভিশন করতে হচ্ছে। জনমত সমীক্ষা ডেফিনেটলি আপনারা দেখবেন, কিন্তু মানে কয়েকদিন পরে, 29 তারিখে নয়। আমরা যে কথা বলছিলাম যে তারকা প্রার্থী, তারকাদেরকে নিয়ে আগ্রহ প্রচুর। ফিল্ম তারকা, স্পোর্টস তারকা, সিনেমার জগতের লোকেদের বড়ই আমদানি হয়েছে ইদানিংকালে রাজনীতিতে। তবে আমরা দেখলাম লক্ষ্য করে যে তৃণমূল কংগ্রেসে এইবার কিন্তু সেইভাবে ফিল্ম স্টারদের জায়গা দেওয়া হয়নি, বরং বিজেপি অনেক বেশি তারকা নির্ভর হয়েছে প্রার্থী তালিকায়, যতটুকু তাদের বেরিয়েছে। এবার ঘটনা হচ্ছে যে এই তারকাদের ভবিষ্যৎ কী হবে। আমরা যখন জনমত সমীক্ষা করেছি তখন কোনো প্রার্থীর নাম ছাড়াই করেছি। আমরা দল হিসেবে জনমত সমীক্ষা করেছি যে অমুক দল কেমন পারফরমেন্স করেছে, তমুক দল কেমন করেছে, তার উপর ভিত্তি করে আমরা জনমত সমীক্ষা করেছি। এখন যে জনমত সমীক্ষা চলছে সেটা প্রার্থীদের নাম করেও চলছে, যেখানে যেখানে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। ফলে এবারের সমীক্ষাটা আরও নিখুঁত হবে। আমরা যে সমীক্ষাটা করেছি বা আজকে দেখাতে চলেছি, সেটা কিন্তু প্রার্থীদের নাম করে করে আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তবে গিয়ে আজকের অনুষ্ঠানটা করছি। প্রার্থীদের নাম করেই আমরা জনমত সমীক্ষা করেছি, দলের নাম তো আছেই। আমরা বিভিন্ন প্রশ্ন করে থাকি জনমত সমীক্ষা করতে গিয়ে, সেই প্রশ্ন এবং তার কি উত্তর এসছে সেটাও আপনারা কিন্তু 1-2 দিনের মধ্যেই দেখতে পাবেন, মানে মঙ্গল বুধবারের মধ্যেই আপনাদেরকে আমরা দেখাতে পারবো। তবে আজকে আর দেরি না করে সরাসরি চলে যাব তারকা প্রার্থীদের কেন্দ্রে। আজকে তারকা প্রার্থী যারা, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। তাদের মধ্যে কারা জিততে চলেছে, কাদের সম্ভাব্য হার হতে চলেছে, সবটাই আজকে আপনাদেরকে বলবো আজকের ভোটের হাওয়া অনুষ্ঠানে। আজকের আমাদের প্রথম প্রার্থীর নামটা আপনাদেরকে বলি। আজকের প্রথম প্রার্থী বা প্রথম কেন্দ্র বলতে পারেন ভবানীপুর, সবচেয়ে আকর্ষণের কেন্দ্র। কারণ এখানে প্রার্থী একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের, অন্যদিকে শুভেন্দু অধিকারী বিজেপির শুভেন্দু অধিকারী দু জায়গায় দাঁড়িয়েছেন, কনফিডেন্সের অভাব বোঝাই যাচ্ছে। কিন্তু ভবানীপুরে কি হবে? ভবানীপুর ঘুরে চষে বেরিয়ে আমরা যেটা দেখেছি, ভবানীপুরে মানে নিরঙ্কুশভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন। কারণ একটা হাওয়া তোলা হচ্ছে বটে মিডিয়ায় যে বিভিন্ন চ্যানেলে ভবানীপুর বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর ততটা নিরাপদ নয়। এটা শুধু মিডিয়া হাইপ, শুধুই মিডিয়া হাইপ। মিডিয়াগুলো তাদেরকে অনুষ্ঠান বিক্রি করতে হবে, বিজ্ঞাপন পেতে হবে, তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিতে হবে বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে, তাই এই মিডিয়া হাইপ তোলা হচ্ছে। আসলে পুরো ভবানীপুরটা আমি নিজে ব্যক্তিগতভাবে আমি গিয়েছি, আমাদের টিম যারা কাজ করছিলেন তাদের সাথে আমি নিজেও কাজ করেছি, অসংখ্য মানুষের সাথে কথা বলেছি, এবং অলি গলি এমন কোনো পাড়া নেই যেখানে যাইনি, যেখানে কথা বলিনি, এমন কোনো জায়গা নেই। সেখানে গিয়ে আমরা যেটা পেয়েছি সেটা একেবারে স্পষ্ট করে বলে দিতে চাই যে গতবার মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে 58,000-এর কাছাকাছি ভোটে লিড পেয়েছিলেন। এইবার এই লিডটা থাকবে না, কারণ অলরেডি 48,000 মানুষের নাম এসআইআরে বাদ চলে গিয়েছে বা
আপনার অ্যাডজুডিকেশনে আছে। তাদের মধ্যে কত নাম উঠবে আমরা জানি না, কিন্তু নাম যতই উঠুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে বেশ ভালো মার্জিনে জিতবেন। 18 থেকে 20,000 মার্জিন আমরা এক্ষুনি বলছি। সেটা আরও বাড়তেও পারে, নির্ভর করছে কত নাম অ্যাডজুডিকেশন থেকে মূল তালিকায় উঠছে তার উপর। কিন্তু এই মুহূর্তে যা অবস্থা, 48,000 নাম বাদ দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় 18 থেকে 20,000 ভোটে এগিয়ে আছেন ভবানীপুর কেন্দ্রে। অ্যাডজুডিকেশন থেকে যাদের নাম ফিরে আসবে মূল তালিকায়, সেটা জুড়ে গেলে সংখ্যাটা আরও বাড়তেও পারে। তাই প্রথম কেন্দ্র ভবানীপুরে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে আছেন ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী। আসবো দ্বিতীয় তারকার ক্ষেত্রে। আজকের দ্বিতীয় তারকা হচ্ছেন নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিক কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের হাফ প্যান্ট বলবো না, হাফ প্যান্ট বলা উচিত না, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং অমিত শাহের ডেপুটি ছিলেন। হঠাৎ করে তার রাজনীতিতে উত্থান, তৃণমূলের হাত ধরে তারপরে তিনি বিজেপিতে গিয়ে এমপি হয়েছেন এবং দেশের মন্ত্রীও হয়েছেন, কিন্তু পরবর্তীকালে তিনি হেরেও যান। মাথাভাঙা আসন থেকে দাঁড়াচ্ছেন, এবার আর পুরনো আসন থেকে দাঁড়াচ্ছেন না, মাথাভাঙা আসন থেকে দাঁড়াচ্ছেন। এখানে নিশীথ প্রামাণিকের মানে মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের শাবলু বর্মন দক্ষ সংগঠক এবং ভালো মানুষ, এটা ঠিক, কিন্তু শাবলু বর্মনের থেকে খানিকটা এগিয়ে আছেন নিশীথ প্রামাণিক ধারে এবং ভারে। তবে আমরা যতদূর খবর পাচ্ছি, শেষ মুহূর্তে নিশীথ প্রামাণিকের এখানে জয় সম্ভাবনা কিন্তু পড়েও যেতে পারে, কারণ ওই এসআইআরে বহু নাম বাদ গিয়েছে এই মাথাভাঙা কেন্দ্র থেকে। সেই নামগুলো কতটা জুড়ছে তার উপরে কিন্তু নির্ভর করছে নিশীথ প্রামাণিকের জেতা বা হারা। এই মাথাভাঙা আসন তৃণমূলের শক্ত ঘাঁটি, কিন্তু যেহেতু নিশীথ প্রামাণিক দাঁড়িয়েছেন, তাই বিজেপি অনেকটাই চাঙ্গা হয়ে উঠেছে এখানে। চাঙ্গা হয়ে উঠলেও আগামী দিনে যখন এসআইআর এর পূর্ণাঙ্গ তালিকা আসবে, তখন যে তালিকা আমরা দেখতে পাবো, তাতে হয়তো নিশীথ প্রামাণিকের পরাজয়ও ঘটতে পারে। কারণ এখানে যদি নিশীথ প্রামাণিক জিতেও যান, তাহলে খুব মার্জিনাল জিতবেন, আর হারলেও খুব মার্জিনালি হারবেন। আমরা চলে আসব তৃতীয় কেন্দ্রে। আজকের তৃতীয় কেন্দ্র শিলিগুড়িতে দুই হেভিওয়েট, একজন গৌতম দেব, রাজ্যের মন্ত্রী ছিলেন, শিলিগুড়ি শহরের মেয়র, আর একজন শঙ্কর ঘোষ, তিনি বিধায়ক, উত্তরবঙ্গের শুভেন্দু অধিকারী বলতে পারেন তাকে। এখানে আমরা এগিয়ে রাখছি শঙ্কর ঘোষকে, পিছিয়ে থাকছেন গৌতম দেব। কারণ একটাই, গৌতম দেবের তিনি মানুষ ভালো, এর মধ্যে কোনো ভুল নেই, কিন্তু গৌতম দেবের ব্যবহার অত্যন্ত খারাপ। সাধারণ মানুষ থেকে শুরু করে দলের কর্মীদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন, এবং এই দুর্ব্যবহারের কারণেই তার কাছ থেকে মানুষ সরে গিয়েছে, ছিটকে গিয়েছে। একটা ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার তার মধ্যে সব সময় লক্ষ্য করা যায়, এবং সব সময় তিনি যেন রেগে আছেন, সব সময় তিনি যেন কারোর ওপর ক্ষেপে আছেন, এরকম একটা মনোভাব। উল্টো দিকে শঙ্কর ঘোষ, তিনি কিন্তু মানে স্মিতভাষী, অর্থাৎ হেসে কথা বলেন, কর্মীদের পাশে থাকেন। এর মধ্যে কোনো ভুল নেই যে শিলিগুড়িতে শঙ্কর ঘোষ মানে অশোকবাবুর মানে যোগ্য উত্তরসূরি শঙ্কর ঘোষ, সিপিআইএমের অশোকবাবু যিনি ছিলেন, সেই অশোকবাবুর যোগ্য উত্তরসূরি হিসেবে শঙ্কর ঘোষ নিজেকে কিন্তু ইমার্জ করে তুলতে পেরেছেন। এবং শঙ্কর ঘোষ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে মোটামুটি একচ্ছত্র আধিপত্য চালান। সেখানে গৌতম দেব গতবার ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে দাঁড়িয়ে ব্যাপক ভোটে হেরেছিলেন, এবারেও তার শিলিগুড়ি কেন্দ্র থেকে হারার সম্ভাবনাই বেশি। আমরা চলে আসব পরের কেন্দ্রতে আমরা দেখব রাসবিহারী। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিজেপির হেভিওয়েট প্রার্থী স্বপন দাশগুপ্ত, যিনি নীতি নির্ধারণ কমিটির একসময় মাথা ছিলেন, তিনি এমপি ছিলেন এবং এর আগে তারকেশ্বর থেকে দাঁড়িয়ে হেরেছেন। আর তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করছেন বহুদিনের তৃণমূলের লড়াকু সৈনিক দেবাশিস কুমার, আমরা যাকে দেবাদা বলেছি। দেবাশিস কুমার মানে একেবারে গ্রাসরুটে, মাটিতে নেমে রাজনীতি কিভাবে করতে হয়, দেবাশিস কুমারকে দেখে শেখা উচিত। তিনি আজও দেওয়াল লেখেন, আজও পোস্টার মারেন, আজও কর্মীদের সাথে মিছিলে পেছনের সারিতে হাঁটেন, আজও মঞ্চে তাকে ডাকা হলে তিনি পেছনের সারিতে গিয়ে বসেন, কখনোই হামবড়া ভাবটা নেই, এবং মানুষের জন্য প্রচুর কাজও করেছেন। দেবাশিস কুমার বা দেবাদা, যাকে আমরা মানে কলকাতার মানুষ যাকে সবাই এক ডাকে দেবাদা বলে চেনে, সেই দেবাদা কিন্তু আসলে কিন্তু মানুষের জন্য কাজ করতে ভালোবাসে এবং সারাক্ষণ কাজ করে যান।
উল্টো দিকে স্বপন দাশগুপ্ত তিনি একটু এলিট সম্প্রদায়ের, একটু উচ্চ শ্রেণীর মানুষ। মানে তিনি একটু ওই মানে ব্যালকনিতে বসে বাজারি কাগজ পড়া বা ধরুন স্কচ খেতে খেতে ক্লাবে গিয়ে রাজনীতির আলোচনা করা, এই সব মানুষের মানে সমাজের যারা ক্রিম মানুষ তাদের হচ্ছেন গিয়ে প্রতিনিধিত্ব করেন, মানে সেই সব লোকের তিনি প্রতিনিধি। আর দেবাদা বলতে পাড়ার রিক্সাওয়ালা থেকে শুরু করে ভ্যানওয়ালা থেকে শুরু করে একদম কি বলবো 2000 স্কোয়ার ফিটে ফ্ল্যাটে থাকা বড়লোক বাবুরাও কিন্তু এই দেবাদার ফ্যান। কারণ এই দেবাশিস কুমারের কাছে গিয়ে এখনো পর্যন্ত কেউই কখনো খালি হাতে ফেরেনি আমাদের কাছে খবর। আমি নিজে ব্যক্তিগতভাবে এই রাসবিহারী কেন্দ্র, ভবানীপুর কেন্দ্রের সাথে আমি নিজেই গিয়েছিলাম এবং রাসবিহারী কেন্দ্র আমি নিজে নিরীক্ষণ করেছি। এবং এখানে দেবাশিস কুমার বা দেবাদার যা জনপ্রিয়তা, তার ধারে কাছেও পৌঁছন না স্বপনবাবুকে বললাম ওই যে তিনি এলিট ক্লাসের প্রতিনিধিত্ব করেন, অর্থাৎ সমাজের যারা উঁচু শ্রেণীর মানুষ, যারা আর কি শখের রাজনীতি করেন, এরকম ক্লাসের লোকজন স্বপনবাবুকে পছন্দ করেন। বেশ কিছু বামপন্থী যারা বিজেপি হয়েছেন, যাদের মুখে একসময় ওই মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক বা ইন্দিরা গান্ধীকে ডাইনি বুড়ি বলেছেন যারা, তারাই আজকে আবার মোদী ভক্ত হয়েছেন। এই মানুষগুলো কিন্তু স্বপনবাবুর পক্ষে আছেন। কিন্তু একেবারে প্রান্তিক মানুষ বলুন বা মধ্যবিত্ত বলুন বা উচ্চবিত্ত বলুন, প্রত্যেকেই কিন্তু এক ডাকে এই দেবাশিস কুমারের মানে ভক্ত বলতে পারি। এবং দেবাশিস কুমার এমন একজন মানুষ, মানে বিরল মানুষ যিনি কিন্তু দল মত নির্বিশেষে তার কাছে যদি বিজেপির মানুষ, সিপিএমের মানুষ, কংগ্রেসের মানুষ কোনো সাহায্যের জন্য গেছেন, তিনি কিন্তু মানে স্বতঃপ্রণোদিত হয়ে হাত নিয়ে পাশে দাঁড়িয়েছেন। এইটা হচ্ছে দেবাশিস কুমারকে হারানোর ক্ষমতা সম্ভবত মানে বিজেপিতে কারুর নেই। এমনকি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, নরেন্দ্র মোদী, অমিত শাহেরও নেই যে দেবাশিস কুমারের জনপ্রিয়তাকে ছাপিয়ে গিয়ে রাসবিহারী কেন্দ্র থেকে যেতে। তাই এই কেন্দ্রে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে আছেন স্বপন দাশগুপ্ত এবং নিশ্চিত জয় হচ্ছে দেবাশিস কুমার ওরফে দেবাদা। যাই হোক, চলে আসবো পরবর্তী আসনে। আজকের পরবর্তী আসন হচ্ছে খড়গপুর, আরও একটা হেভিওয়েট আসন, কারণ এখানে প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। তার বিপরীতে তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার। প্রদীপবাবু ভালো পৌর প্রতিনিধি এবং তিনি ভালো কাজ করেছেন, পৌরসভার দায়িত্ব পেয়ে খুবই ভালো কাজ করেছেন, বিধায়কও হয়েছেন। কিন্তু তিনি বিধায়ক হয়েছেন তখন থেকে পরিস্থিতিটা খানিকটা বদলে গিয়েছে, যখন থেকে দিলীপ ঘোষ আবার স্বমহিমায় খড়গপুরে এই আসনটিতে তিনি দাঁড়িয়েছেন। এই আসনে মেদিনীপুর আসনটি কিন্তু মানে হেভিওয়েটের জায়গায় চলে গেছে। মেদিনীপুরে এই খড়গপুর আসনটি হেভিওয়েট হয়ে গিয়েছে একটাই কারণে, দিলীপ ঘোষের দাঁড়ানোর কারণে। এবং নিশ্চিতভাবে জানুন, দিলীপ ঘোষের একটা ফ্যান ফলোয়ার এই মেদিনীপুর কেন্দ্রে ছিল, আছে এবং থাকবেও। দিলীপ ঘোষ আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি বলে বলছি না, দিলীপ ঘোষ মানুষটি ভালো, মুখের ভাষা হয়তো সংযত নয়, তিনি মুখের ভাষায় লাগাম টানতে পারেন না, কিন্তু একেবারে তার মনে আর মুখে কোনো ফারাক নেই। তিনি যেটা মনে ভাবেন সেটাই তার মুখ থেকে বেরিয়ে আসে। সেটা কতটা মানে সংবিধান সম্মত, কতটা মানে কি বলবো সুভাষা, কতটা কুভাষা, এটা তিনি পরোয়াই করেন না। মানে এটাই হচ্ছে দিলীপ ঘোষ। কিন্তু দিলীপ ঘোষ মানুষটি ভালো, নিঃসন্দেহে ভালো মানুষ এবং মানুষের জন্য কাজ করতে চান। সুযোগটা কম, কিন্তু কাজ করার কিন্তু মানে তার একটা অভিপ্সা আছে, তার একটা ইচ্ছা আছে। সেইখান থেকে বলছি, মানুষ যেটা বলছেন, খড়গপুরের মানুষ যেটা বলছেন, দিলীপ ঘোষ যখন দাঁড়িয়েছেন তখন বহু মানুষ যারা ফ্লোটিং ভোটার, অর্থাৎ যারা বিজেপিতেও ভোট দেন, কখনো কংগ্রেসকেও দেন, কখনো সিপিএমকে দেন, কখনো তৃণমূলকে দেন, এই যে মানুষগুলো যারা প্রার্থী দেখে ভোট দেন, তারা কিন্তু দিলীপ ঘোষের পক্ষেই যাবেন এবং এই আসনটিতে দিলীপ ঘোষের জয় প্রায় সুনিশ্চিত। আমরা চলে আসব পরবর্তী আসনে। আজকের পরবর্তী আসন নোয়াপাড়া আসনটি কিন্তু বেশ জমে গেছে। নোয়াপাড়া আসনে প্রার্থী হয়েছেন বিজেপির অর্জুন সিং এবং তৃণমূলের তরুণ প্রার্থী ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য। আমরা এই আসনটি অমীমাংসিত রেখেছি। কেন রেখেছি সেটাও বলি। দেখুন, নোয়াপাড়া, ভাটপাড়া এইসব অঞ্চলে অর্জুন সিংয়ের একটা প্রভাব ছিল, একসময় ছিল, এবং সেই প্রভাবটা যে পুরোপুরি কেটে গিয়েছে তাও না। কিছু বাইক বাহিনী, কিছু মানে সন্ডা মার্কা লোক এখনও অর্জুন সিংয়ের ডান হাতে বা হাতে ঘোরেন। তারা নোয়াপাড়া অঞ্চলও কিন্তু এই অর্জুন সিংয়ের একসময় গুন্ডামির মুক্তাঞ্চল ছিল।
নোয়াপাড়ার মানুষ যারা, মানে নোয়াপাড়ার আদি বাসিন্দা বাঙালি যারা, বা যারা একটু ভদ্রস্থ মানুষ, তারা কিন্তু এই অর্জুন সিংকে আগেও পছন্দ করেননি, এখনো করেন না। উল্টো দিকে তৃণাঙ্কুর, ব্যক্তিগতভাবে চিনি বলে বলছি, নিপাট সাদামাটা ভালো ছেলে এবং ভদ্র ছেলে, একদম মানে এক কথায় বলা যায় সুশীল বালক যাকে বলতে আমরা বুঝি, সে তৃণাঙ্কুর হচ্ছে তাই। অত্যন্ত ভালো ছেলে এবং প্রচণ্ড পরিশ্রমী ছেলে। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে পাড়ায় কাউন্সিলররা বড় বড় গাড়ি চেপে ঘোরে, এই তৃণাঙ্কুর কিন্তু আজও ট্রেনে বাসে গিয়ে তিনি তার সংগঠনটা করেন। এইটাই হচ্ছে তৃণাঙ্কুরের আসল ইউএসপি। তার বাবা আমাদের চ্যানেলের দর্শক, আশা করি তৃণাঙ্কুর বাবা এবং তৃণাঙ্কুর এই অনুষ্ঠানটা দেখবেন এবং তার মতামতও জানাবেন। তবে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, মানে আমরা অমীমাংসিত কেন রেখেছি একটাই কারণে, কারণ নোয়াপাড়ায় আমরা যে আগের সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষার ভিত্তিতে এই আসনে এগিয়েছিল তৃণমূল, কিন্তু আমরা তখন ধরে নিয়েছিলাম এখান থেকে মঞ্জু বসু দাঁড়াবেন। মঞ্জু বসু তিনি যে কোনো কারণেই হোক তিনি রাজনীতি ছেড়ে দিলেন। এবার আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে নোয়াপাড়ায় অর্জুন সিং দাঁড়াতে বিজেপিরই একটা বড় অংশ বিক্ষোভ দেখালো। তারা অর্জুন সিংকে চাইছেন না। এই ভিডিও আপনাদের কাছেও পৌঁছেছে নিশ্চয়ই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো নোয়াপাড়ার মানুষ, মানে বিজেপি যারা করতেন তারাই চাইছেন না। আসলে মানে অর্জুন সিংয়ের সমস্যাটা কোথায় জানেন? অর্জুন সিং যখন তৃণমূলে ছিলেন তখন বিজেপির লোকের ওপর অত্যাচার করেছেন, আবার যখন বিজেপিতে গিয়েছেন তখন তৃণমূলের লোকের ওপর অত্যাচার করেছেন, আবার যখন তৃণমূলে ফিরে এসেছেন তখন আবার বিজেপির লোকের ওপর অত্যাচার করেছেন, এখন আবার তিনি বিজেপিতে। যদিও তাই তিনি না, মানে নখদন্তহীন বাঘ বলতে যা বোঝায় আদতে তাই। ওদিকে তৃণাঙ্কুর কিন্তু অত্যন্ত পরিশ্রমী ছেলে, বাড়ি বাড়ি পৌঁছানোর চেষ্টা করছেন, মানুষের সাথে কথা বলছেন, মিশছেন এবং মিশুকে ছেলে, অত্যন্ত ভালো ছেলে। যাদের সাথে পরিচয় হয়েছে তারা নিশ্চয়ই তৃণাঙ্কুরকে জানেন, আমার আলাদা করে প্রশংসা করার কিছু নেই। এই আসনটি অমীমাংসিত এই কারণে, কারণ আমরা গত যে আমাদের যে জনমত সমীক্ষা তাতে আমরা এই আসনটিতে মঞ্জু বসুকে এগিয়ে দেখেছিলাম। কারণ মঞ্জু বসু এর আগেও বিধায়ক হয়েছেন, কাজ করেছেন, মানুষ কিন্তু মঞ্জু বসুর পক্ষে ছিলেন। এরা এই নোয়াপাড়ার মানুষ, এরা কিন্তু বুঝতে পারছেন না, এরা খানিকটা ঘেটে আছেন যে তৃণাঙ্কুর সেই কাজটা করতে পারবেন কিনা। মঞ্জু বসুর যে কাজটা করতে পারেননি বা করেননি, সেই বাকি অংশ কাজগুলো তৃণাঙ্কুর করতে পারবেন কিনা এই নিয়ে কিছুটা দ্বিমত আছে। কিন্তু আমি আপনাদেরকে বলছি, তৃণাঙ্কুর যদি ঠিকভাবে প্রচারটা করতে পারে এবং যে হাওয়া অর্জুন সিংয়ের বিরুদ্ধে উঠেছে সেই হাওয়া যদি চলতে থাকে, নিশ্চিতভাবে এখানে অর্জুন সিং হারছেন এবং তৃণাঙ্কুর এখানে জিততে মানে সক্ষম। একটার তার কাছে রাস্তা, সেটা হচ্ছে জনসংযোগটাকে তাকে চূড়ান্ত লেভেলে নিয়ে যেতে হবে। কারণ তিনি নোয়াপাড়ায় ততটা ঘরের লোক নন, মানে যতটা কাছে ভাটপাড়া, মানে যতটা কাছে অর্জুন সিং তিনি ততটা কাছের নন, তিনি খানিকটা দূরে নৈহাটি, কিন্তু একই এলাকার লোক। তাহলেও বলছি শেষ পর্যন্ত আমরা দেখব তৃণাঙ্কুরই হয়তো জিতে গিয়েছে। চলে আসবো পরবর্তী আসনে। আমাদের আজকের পরবর্তী আসনে আসবো। পরবর্তী আসন হলো ব্যারাকপুরটা মানে স্টার কেন কেন্দ্র হয়ে উঠলো? কারণ ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, চিত্র পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তী দাঁড়িয়েছেন, তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন কৌস্তব বাগচি, যিনি কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদিন না তিনি মুখ্যমন্ত্রিত্ব থেকে সরাতে পারবেন ততদিন মাথায় চুল গজাতে দেবেন না, এই ভীষ্ম প্রতিজ্ঞা করে মাথা ন্যাড়া করেছেন। তো সম্ভবত মানে কৌস্তবকে এবারেও আগামী 5 বছরের জন্য ন্যাড়া হয়েই থাকতে হবে। কারণ রাজ চক্রবর্তী তিনি একটা অভিযোগ উঠছে, যেহেতু তিনি সিনেমার জগতের লোক, তিনি সময় কম দিয়েছেন, সর্বৈব মিথ্যে। রাজ চক্রবর্তী নিয়ম করে, তার সিনেমা থাকুক যাই থাকুক না কেন, নিয়ম করে কিন্তু তিনি তার কেন্দ্রে কিন্তু সময় দিয়েছেন, প্রতিটি পার্টি অফিসে বসেছেন এবং প্রতিটি পার্টি অফিসে বসে মানুষের সমস্যার সমাধান করেছেন। এবং শুধু তাই না, রাজ চক্রবর্তী তারকা প্রার্থী, ডেফিনেটলি তার গায়ে একটা স্টার ইমেজ আছে ঠিকই, কিন্তু তার তারকাসুলভ ভাবটা নেই। তার মানে একেবারে আমার আপনার মতন সাধারণ আটপৌরে মধ্যবিত্তের যে জীবনযাপন, সেই জীবনযাপনে তিনি করেন। কোনো মানে মানে বাহুল্য নেই জীবনে, মানে একেবারে মেধহীন জীবন যাকে বলে, রাজ চক্রবর্তী কিন্তু সেই জীবনযাপন করেন।
উল্টো দিকে কৌস্তব, যার বিশ্বাসযোগ্যতাটা তলানিতে, যিনি এদল ওদল পাল্টে এখন বিজেপিতে গিয়েছেন এবং শুভেন্দু অধিকারী লবির লোক, এবং শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর জন্যই তিনি শেষ মুহূর্তে টিকিটটা পেয়েছেন। কিন্তু এখানে বিজেপির সংগঠনই তো নেই, বিজেপির সংগঠনই নেই। কৌস্তব দাবি করছেন যে তৃণমূলের লোকেরা তাকে গিয়ে বলছেন যে আমরা এবার বিজেপিকে ভোট দেবো। কৌস্তবের মধ্যে এমন কোনো গুণবত্তা নেই যার জন্য তৃণমূলের লোকেরা গিয়ে বলবেন যে আপনাকেই ভোট দেবো। কারণ কৌস্তব মানে রীতিমতো তাকে ধমক খেতে দেখেছেন আদালতে, বিভিন্ন সময় তাকে অপদস্থ হতে দেখেছেন মানুষের কাছে। তো ফলে কৌস্তবের গ্রহণযোগ্যতাটা তলানিতে। আমি জানি না বিজেপি কোন হিসেবে, মানে কোন অঙ্কে রাজ চক্রবর্তীর মতন একজন মানে হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে এরকম একটা মামুলি প্রার্থী দিয়ে দিল। আমরা প্রত্যাশা করেছিলাম এখানেও কোনো হেভিওয়েট দেবেন রাজ চক্রবর্তীর বিরুদ্ধে। আর এখানে মানে এই পুরো এলাকাতে রাজ চক্রবর্তীর একটা পরিচ্ছন্ন ভাবমূর্তির জন্য রাজ চক্রবর্তী কিন্তু ভীষণ জনপ্রিয়। এবং কাজের কথা বলি, রাজ চক্রবর্তী কিন্তু কাজেরও মানুষ। তিনি যেমন সিনেমার কাজ করেন, তিনি তার এমএলএ হিসেবে তার যে করণীয় কাজগুলো প্রতিটি কাজ করেছেন তার এলাকায়। ফলে তার জনপ্রিয়তার কাছে এই কৌস্তব বাগচির জনপ্রিয়তা প্রায় শূন্য। কৌস্তব বাগচি যদি জামানতটাও ধরে রাখতে পারেন এবার, সেটাই তার কাছে অনেক বড় প্রাপ্তি হবে। আমরা কৌস্তব বাগচিকে এখানে জিততে দেখছি না। এখানে সম্ভাব্য জয়ী হচ্ছে তৃণমূলের রাজ চক্রবর্তী। চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন রাজারহাট গোপালপুর। এখানে স্টার কেন্দ্র হলো কেন না, বিজেপির তরুণজ্যোতি তেওয়ারির জন্য না। এখানে স্টার কেন্দ্র হলো কীর্তন গায়িকা অদিতি মুন্সির জন্য। তিনি আগেও বিধায়ক ছিলেন, এবারও তিনি প্রার্থী হয়েছেন, তবে কেন্দ্র বদল হয়েছে। তুলনায় তরুণজ্যোতি তেওয়ারি, যিনি টিভি সর্বস্ব এবং টেলিভিশন ছাড়া তাকে আর কেউ চেনে না, এই টেলিভিশনের নেতাদের কিন্তু বারবার মানুষ পরাস্ত করেছে। টেলিভিশনের নেতারা যতক্ষণ না মাটিতে নেমে কাজ করেছেন ততক্ষণ তাদের কিন্তু মানে মানুষ পছন্দ করেনি। যাই হোক, আমরা এই আসনে কিন্তু এগিয়ে রাখছি তৃণমূলকেই। রাজারহাট গোপালপুরে জিততে চলেছেন অদিতি মুন্সি, হাঁটতে চলেছেন তরুণজ্যোতি তেওয়ারি। আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন হিঙ্গলগঞ্জ। হিঙ্গলগঞ্জ স্টার কেন? রেখা পাত্রের জন্য। রেখা পাত্র হিঙ্গলগঞ্জ থেকে দাঁড়িয়েছেন এবং নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে আছেন। আনন্দ সরকার তৃণমূলের প্রার্থী এখানে, তিনি কিন্তু এখানে ব্যাপক ভোটে জিতবেন। রেখা সরকার আরও একবার হারের মুখ দেখবেন। আসবো পরবর্তী আসনে। আসাম মার্জনা করবেন সোনারপুর দক্ষিণ। সোনারপুর দক্ষিণ আক্ষরিক অর্থে স্টার কেন্দ্র। একদিকে রূপা গঙ্গোপাধ্যায় বিজেপির, আর একদিকে লাভলি মৈত্র তৃণমূলের। এই রূপা গঙ্গোপাধ্যায় এবং লাভলি মৈত্র দুজনকেই মানুষ নির্বাচনে এর আগে লড়তে দেখেছেন। রূপা গঙ্গোপাধ্যায় এর আগে হাওড়া উত্তরে লড়েছিলেন এবং হাওড়া উত্তর কেন্দ্রে লড়ে তিনি যেভাবে মানুষের মানে কাছে পৌঁছেছিলেন এবং তার ওই স্টারডম থেকে বেরিয়ে আসা না আসার জন্য, তার ওই স্টার ইমেজটা ধরে রাখার জন্য উত্তর হাওড়ার মানুষ তাকে রিজেক্ট করেছিল। ফলে তিনি স্টারডম থেকে বেরিয়ে এসে মাটির কাছে মেশার মতন মানুষ তিনি নন। তার মধ্যে ওই বামপন্থী নাকুচু বামপন্থীদের মতন একটা ভাব আছে। তিনি সব জানেন, তিনি সব বোঝেন, তার মতন কেউ কিছু বোঝেন না, এরকম একটা ভাব আছে। উল্টো দিকে লাভলি অল্প বয়সী হলেও তিনি কিন্তু বেশ করিতকর্মা বিধায়ক এবং করিতকর্মা মানে নেত্রীও বটে। শুধু আমি স্টার বলবো না, করিতকর্মা নেত্রীও। লাভলি কিন্তু এই কেন্দ্র থেকে জিততে চলেছে। আমরা নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48-333. Visit us www.padmalayagroup.in. Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের ভোটের হাওয়া। আমরা আলোচনা করছি তারকা কেন্দ্র নিয়ে। এবার চলে আসবো সরাসরি পরবর্তী তারকা কেন্দ্রে। পরবর্তী তারকা কেন্দ্র হচ্ছে মানিকতলা। মানিকতলায় প্রার্থী হয়েছেন তাপস রায় এবং বিজেপির, এবং তৃণমূলের প্রার্থী হয়েছে শ্রেয়া পাণ্ডে। মানিকতলাকে বলা যায় সাধন পাণ্ডের গড়।
সাধন পাণ্ডের পর এখানে প্রার্থী হয়েছিলেন সুপ্তি পাণ্ডে, সাধন পাণ্ডের স্ত্রী, এবং তারপরে উপনির্বাচন চলে যাওয়ার পর সাধন পাণ্ডের স্ত্রীর মেয়াদকাল শেষ হওয়ার পর তৃণমূল তার কন্যা শ্রেয়া পাণ্ডেকে টিকিট দিয়েছেন। শ্রেয়া পাণ্ডে তিনি চিত্রজগতের লোক, এবং শুধু চিত্রজগতের লোক বললে হবে না, তিনি কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা একজন চিত্রজগতের লোক। ফলে শ্রেয়া পাণ্ডে নির্বাচনের নাম ঘোষণা হতে হতেই যেভাবে দৌড় শুরু করেছেন, এবং তাপস রায়, যিনি একসময় তৃণমূলের দক্ষ সংগঠক ছিলেন, বিজেপিতে গিয়ে নখদন্তহীন বাঘ হয়ে পড়েছেন। যাই হোক, তাকে বিজেপি সেভাবে কাজেই লাগায়নি। ফলে মানে তাপস রায় কিন্তু এখনো কাজই শুরু করেননি। মানে যে প্রচারের ঝড় প্রথম দিন থেকে শ্রেয়া তুলে দিয়েছেন, তার ধারে কাছেও কিন্তু তাপস রায় নেই। এছাড়াও এই মানিকতলা কেন্দ্রটি মূলত কংগ্রেসি ঘরানার, পরে তৃণমূল ঘরানার হয়ে যায়। এখানকার মানুষ মূলত তৃণমূলের মানুষ। এইখান থেকে তাপস রায়ের জেতা কঠিন না, একেবারে অবাস্তব লাগছে আমাদের। এই কেন্দ্রে আমরা সম্ভাব্য জয়ী হিসেবে রাখছি শ্রেয়া পাণ্ডেকে। চলে আসবো পরবর্তী কেন্দ্রে। পরবর্তী কেন্দ্র কাশীপুর বেলগাছিয়া। এই কেন্দ্রটি কেন স্টার? কারণ দীর্ঘদিন মানে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর রিতেশ তেওয়ারি আবার এখানে দাঁড়িয়েছেন, আর তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অতীন ঘোষ। অতীনদা অত্যন্ত ভালো মানুষ, আপনারা সকলেই জানেন। যারা অতীনদাকে চেনেন তারা প্রত্যেকে জানেন, নিখাত ভদ্রলোক, এবং তার মধ্যে একখানা সাবেকি বাঙালি আনাটা দেখা যায় এখনো, এবং মানুষটি অত্যন্ত ভালো কাজের মানুষ। এই কেন্দ্রে এমনিতেই একটু অবাঙালি ঘেঁষা অঞ্চল, তাহলেও রিতেশ তেওয়ারি কিন্তু তার পুরনো ইতিহাস আস্তে আস্তে সামনে আসছে। তিনি কোন মাসাজ পার্লারে যান, কোন মাসাজ পার্লারে গিয়ে মাসাজ করেছেন, থাইল্যান্ডে না সিঙ্গাপুরে কোথায় গিয়ে মাসাজ করছেন সেই ছবিও তুলিয়েছেন। এই সবগুলো বাইরে আসছে, ফলে মানুষ কিন্তু রিতেশ তেওয়ারি বা বিজেপির থেকে মুখ ফেরাচ্ছে। এখানে সম্ভাব্য জয়ী হতে চলেছে অতীন ঘোষ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। চলে আসবো পরবর্তী আসনে। আজকের পরবর্তী আসন এগরা। এখানে দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী বিজেপির প্রার্থী, আর তরুণ মাইতি তৃণমূলের প্রার্থী। দিব্যেন্দু অধিকারী যেই মুহূর্তে প্রার্থী হয়েছেন এগরায় কিন্তু বিজেপির মধ্যে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। তারা দিব্যেন্দু অধিকারীকে চাইছেন না। এই যে নেপোটিজমের কথা বলা হয় না, এই যে পরিবারতন্ত্রের কথা বলা হয় বিজেপির পক্ষ থেকে, পিসি ভাইপো ইত্যাদি ইত্যাদি বলা হয়। তো একজন আমি দেখলাম তিনি স্লোগান লিখে পাঠিয়েছেন, শুভেন্দু দিব্যেন্দু ভাই ভাই, বিজেপিতে নাকি পরিবারতন্ত্র নাই। তো এইরকম মজার আমরা ছড়া ইত্যাদি দেখতে পাচ্ছি। এগরায় কিন্তু দিব্যেন্দু এবং মানে প্রার্থী তরুণ মাইতি তৃণমূলের প্রার্থী, এই দুজনের মধ্যে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। কারণ শুভেন্দুও চেষ্টা করবেন তার ভাইকে আপ্রাণ জেতানোর। দিব্যেন্দুর নিজস্ব শক্তি বলে কিচ্ছু নেই, সাংগঠনিক শক্তি নেই। তিনি সন্ধ্যের পর নিজের জগতে ফিরে যান, এইরকম একজন মানুষ। সারাদিন পান চিবোতে তিনি পার্টি অফিসে বসে রাজনীতি করা মানুষ। উল্টো দিকে তরুণ মাইতি কিন্তু ছুটে বেড়ানোর মানুষ। এই আসনটি আমরা অমীমাংসিত একটাই কারণে রাখছি, কারণ দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই। শুভেন্দু অধিকারী সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেন যাতে দিব্যেন্দু জেতে, তাই এই আসনটিকে আমরা অমীমাংসিত রাখছি। তবে আপনাদেরকে বলে রাখি, এই এগরা আসনে কিন্তু আসনটিতে আরও একবার ভিজিট করতে আমি নিজে যাব, আরও একবার সমীক্ষা করতে আমি যাব এ মাসেরই 30 তারিখ নাগাদ সেখানে গিয়ে সরজমিনে দেখে আসবো, এবং তারপরে আপনাদেরকে তুলে দেবো ঠিকঠাক রিপোর্টটা। এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে এই এগরা আসনটি অমীমাংসিত। চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন নন্দীগ্রাম। সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র যদি ভবানীপুর হয়ে থাকে, তারপরে হেভিওয়েট কেন্দ্র কিন্তু নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু অধিকারী ভবানীপুরের পাশাপাশি। আর নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী করেছে পবিত্র করকে। পবিত্র কর হচ্ছেন সেই লোক যিনি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয়ের কারিগর বলা যায়, এবং জয়ের কারিগর শুধু না, পুরো ভোট মেশিনারিটাই পবিত্র কর চালাতেন। এইখানে আমরা 50-50 এই কারণে রেখেছি, কেন আমরা পবিত্র করকে জেতাতে পারছি না বা কেন শুভেন্দু অধিকারীকে জেতাতে পারছি না, তার কারণটা একটু বলি। শুভেন্দু অধিকারী নিঃসন্দেহে হেভিওয়েট, আর পবিত্র কর একদম ভূমিপুত্র বলতে যা বোঝায়, নন্দীগ্রামের মাটি থেকে উঠে আসা লোক। সে অর্থে শুভেন্দু অধিকারী ভূমিপুত্র নন, তিনি কাতির ভূমিপুত্র। তো ফলে ভূমিপুত্র সেন্টিমেন্ট একটা কাজে লাগছে, এবং পবিত্র কর হিন্দুদের ভোটটা অনেকটাই টানতে সক্ষম হবে। নন্দীগ্রামের মুসলিম ভোট কোনো অবস্থাতেই
বিজেপিতে যাওয়ার কোনো চান্স নেই। কিন্তু নন্দীগ্রামে পবিত্র করের পক্ষে হিন্দু ভোটও যাবে, মুসলিম ভোট হিন্দু ভোট মিলিয়ে ওই 1956 ভোটের ব্যবধান ঘুচবে কিনা সেটা দেখতে সরজমিনে যাচ্ছি আগামী 29 তারিখ। সেখান থেকেই আপনাদেরকে জানাবো আমরা কি দেখলাম। আমরা চলে আসব পরবর্তী আসনে। পরবর্তী আসন টালিগঞ্জ। টালিগঞ্জ হেভিওয়েট প্রার্থী হচ্ছেন তৃণমূলের অরূপ বিশ্বাস এবং তারকা প্রার্থী পাপিয়া অধিকারী। নিশ্চিতভাবে পাপিয়া অধিকারী এখান থেকে হারছেন এবং খুব খারাপভাবে হারছেন। এখান থেকে অরূপ বিশ্বাস বিপুল মার্জিনে আরও একবার জিতে আসবেন। চলে আসবো পরবর্তী তারকা কেন্দ্রে। পরবর্তী তারকা কেন্দ্র হচ্ছে বেলেঘাটা। বেলেঘাটায় কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র এবং তিনি সাধারণ সম্পাদকও বটে তৃণমূলের, তিনি দাঁড়িয়েছেন বেলেঘাটা কেন্দ্র থেকে এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন একেবারে নাম না জানা একজন ব্যক্তি, ডাক্তার পার্থ চৌধুরী। বিজেপির সমর্থকেরাই বলছেন যে পার্থ চৌধুরী আসলে কোনো ডাক্তারই নন। তিনি নিজের নামের আগে ডাক্তার লেখেন বটে, আদতে তিনি ডাক্তার নন। সত্যি মিথ্যে জানি না, এটা বিজেপির লোকেরাই বলছে। কুণাল ঘোষের এখানে জয় একেবারে সুনিশ্চিত, এর মধ্যে কোনো ভুল নেই। কুণাল দা অত্যন্ত সুবক্তা এবং শুধু সুবক্তা নন, ভীষণ মিশুকে মানুষ বলতে যা বোঝায় এবং মানুষের কাছে সহজে পৌঁছে যান, সাধারণ মানুষের মতন করে চলেন, কোনো আড়ম্বর নেই তার জীবনযাত্রায়, একদম সাদা মাটা জীবনযাত্রায় অভ্যস্ত। এই মানুষটি কিন্তু সকলের পছন্দের মানুষ, দল মত নির্বিশেষে। তাকে আপনি অপছন্দ করতে পারেন, পছন্দ করতে পারেন, ইগনোর করতে পারেন না, এমন একটা মানুষ হচ্ছেন কুণাল দা। সেই কুণাল ঘোষ প্রার্থী হচ্ছেন বেলেঘাটায় এবং তার জয় একেবারে সুনিশ্চিত। আমরা পরবর্তী আসনে যাব। পরবর্তী আসন বরানগর। বরানগরে প্রার্থী হয়েছেন বিজেপির সজল ঘোষ এবং তৃণমূলের সেই পুরনো প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। এখানে বরানগর আসনে খুব অল্প মার্জিনে হলেও সায়ন্তিকা ব্যানার্জি বেরিয়ে যাবেন এবং সজল ঘোষ কিন্তু আরও একবার পরাজিত হবেন, কারণ বরানগর মূলত তৃণমূলের গড় বলে পরিচিত। এখানে জয় পেতে হলে যে সংগঠনটা সজলের দরকার, সেই সংগঠন সজলের হাতে নেই। ফলে এই আসনে আমরা এগিয়ে রাখছি তৃণমূলকে। চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন ভাঙড়। এই আসনটা এবার জমে গিয়েছে। নৌসাদ সিদ্দিকী গতবারের বিধায়ক ISF-এর, এবার দাঁড়িয়েছেন তৃণমূলের শওকত মোল্লা। শওকত মোল্লার কাছে নৌসাদকে হারানো একটা বিরাট বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জে তিনি কতটা নিতে পারবেন আমরা জানি না, কিন্তু আমাদের সমীক্ষা বলছে এই আসনে সম্ভাব্য জয়ী কিন্তু নৌসাদ সিদ্দিকী ISF প্রার্থী। চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন হচ্ছে উত্তরপাড়া। এই আসনটিও ভীষণ ইন্টারেস্টিং হয়ে গিয়েছে, কারণ এইখানে তৃণমূল দাঁড় করিয়েছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষর্ণ ব্যানার্জিকে, আর মীনাক্ষী মুখার্জি দাঁড়িয়েছেন CPIM এর পক্ষে। মীনাক্ষীর কারণেই হয়তো এই উত্তরপাড়া আসনটা এত চর্চায় এসছে। বলা হচ্ছে মীনাক্ষী এখান থেকে জিতে যাবেন, কিন্তু বাস্তব তথ্য বলছে, বাস্তব পরিসংখ্যান বলছে এখানে সব বুথে এজেন্ট দেওয়ার মতন লোক নেই CPM এর কাছে। এটা বাস্তব বলছে যে সব বুথে এজেন্টে দিতে পারবেন না মীনাক্ষী মুখার্জি। এবং মীনাক্ষী মুখার্জিকে কেন্দ্র করে CPM এর একটা দল এক জায়গায় এসছে ঠিকই, ছত্রভঙ্গ ছিল, তারা এক জায়গায় এসছে ঠিকই, কিন্তু জেতার অবস্থায় নেই। শীর্ষর্ণ ব্যানার্জি শুধু উকিল নন, অত্যন্ত মার্জিত ভদ্র শিক্ষিত ছেলে এবং শুধু তাই না, অত্যন্ত নম্র ভদ্র স্বভাবের ছেলে। তিনি তার ব্যবহার, আচার ব্যবহার, তার সাথে উত্তরপাড়ার মানুষের যে একখানা পরিচয় আছে, যে শিক্ষিত মানুষের বসবাস, এবং শিক্ষিত মানুষের বসবাস শুধু নয়, এখানে বনেদি বাঙালিদের বসবাস। ফলে শীর্ষর্ণ ব্যানার্জি কিন্তু এই গ্রুপটার সাথে সহজে মিশে যাচ্ছেন, একই রকম লাগছে, তাদেরই প্রতিনিধি মনে হচ্ছে। উল্টো দিকে কুণাল ঘোষকে শুয়োরের বাচ্চা বলা মীনাক্ষী, তার কিন্তু পরিচয় হচ্ছে তিনি একজন খিস্তিবাজ মহিলা। এটা কিন্তু প্রচার হয়ে গিয়েছে, কারণ তিনি মঞ্চে দাঁড়িয়ে কুণাল ঘোষকে শুয়োরের বাচ্চা বলাতে তার ইমেজটা খানিকটা না বেশ খানিকটা টোল পড়েছে। ফলে এই আসনে আমরা এগিয়ে রাখছি তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেসের শীর্ষর্ণ ব্যানার্জি এখান থেকে জিততে চলেছেন। চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন তারকেশ্বর। এই আসনটা কেন বেশি স্টার হলো? সন্তু পানের জন্য। রিপাবলিক বাংলার চিৎকার জুড়ে দেওয়া সাংবাদিক সন্তু পান, তিনি এখানে দাঁড়িয়েছেন এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন রমেন্দ্র সিংহ রায়। এবং আপনাদেরকে বলি, নিশ্চিতভাবে এখানে রমেন্দ্র সিংহ রায় জিতছেন। শুধু জিতছেন না, যদি সন্তু পান তার নিজের জামানতটুকু বজায় রাখতে পারেন তাহলে তিনি ধন্য হয়ে যাবেন,
কারণ বিজেপির এখানে এতটাই নড়বড়ে অবস্থা এবং সন্তু পানের ইমেজ, সেই ইমেজের জন্য তিনি কিন্তু এখান থেকে হেরে যাবেন। বিজেপি এখানে প্রার্থী হিসেবে যাকে চয়েস করেছে অত্যন্ত খারাপ প্রার্থী এবং তার হার সুনিশ্চিত। চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন শিবপুর। শিবপুরে প্রার্থী বিজেপির রুদ্রনীল ঘোষ, আর শিবপুরে আরেকজন প্রার্থী তৃণমূলের রানা চ্যাটার্জি। বিজেপির রুদ্রনীল ঘোষ আর তৃণমূলের রানা চ্যাটার্জি। রুদ্রনীল ঘোষ, তার চরিত্র নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তিনি হয়তো জন্মেছেন শিবপুরে, শিবপুরে থাকেন না, শিবপুরে ফিরেও আসেননি কখনো। ফলে তিনি নিজেকে যতই ভূমিপুত্র বলুন, তিনি আদতে কলকাতারই লোক, তিনি শিবপুরে থাকতেই চান না। আর শিবপুরে তার মানে যতদিন ছিলেন তার রেপুটেশন অত্যন্ত খারাপ। এবং উল্টো দিকে দাঁড়িয়েছেন রানা চ্যাটার্জি, যিনি বালির বিধায়ক ছিলেন। অত্যন্ত সুভদ্র, মানে নিপাট বাঙালি ভদ্রলোক বলতে যা বোঝায় রানা চ্যাটার্জি তাই। এবং আদ্যন্ত পরিচ্ছন্ন মানুষ, কখনো কোনো দুর্নীতির সাথে যুক্ত হননি। শুধু তাই না, মানুষটি কিন্তু কাজেরও মানুষ। তিনি কাজ করার ব্যাপারে প্রচণ্ড আগ্রহী। তিনি তার পেশেন্টদের ফেলে রেখে পুরো পরিষেবা দিয়েছেন বালিতে, এটাও আমরা দেখেছি। নিশ্চিত জয়ের মুখে দাঁড়িয়ে আছেন রানা চ্যাটার্জি, আর নিশ্চিত হার হতে চলেছে রুদ্রনীল ঘোষের। চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন করিমপুর। এই আসনটা কিন্তু জমে গেছে সোহমের জন্য। তৃণমূল প্রার্থী করেছে সোহম চক্রবর্তীকে, আর বিজেপির প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ। এখানে আমরা এগিয়ে রাখছি সোহমকে একটাই কারণে, এখানে যিনি আগে প্রার্থী ছিলেন মহুয়া মৈত্র, তার দাপটে কিন্তু এই করিমপুর কেন্দ্র তৃণমূল জিতে যাবে। এবং সোহমের একটা আলাদা ফ্যান ফলোয়িং আছে, সেইখান থেকেও কিন্তু সোহম অনেক মানুষের কাছে পৌঁছতে পারবেন এবং তিনি জিততে চলেছেন আগামী নির্বাচনে। পরবর্তী আসনে চলে আসব। আজকের পরবর্তী আসন চুঁচুড়া। এখানে এখনো কিন্তু বিজেপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। যেহেতু সিপিএম কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, আমি সিপিএম এর কথা বলছি না, বিজেপি কোনো প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু তার উল্টো দিকে মানে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, একদম নিপাট ভালো ছেলে, সাধারণ ঘরের ছেলে, একদম মধ্যবিত্ত ঘরের ছেলে, কোনো আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা নেই, সুভাষী, এবং সুভাষী না, খুব মানে দুর্দান্ত বক্তব্য রাখেন, টেলিভিশনে আপনারা সবাই দেখেছেন। দেবাংশু এর আগে তমলুকে দাঁড়িয়েছিলেন সাংসদ হওয়ার জন্য, তিনি হেরে গিয়েছিলেন, কিন্তু চুঁচুড়ায় দেবাংশু কিন্তু জিততে চলেছেন। আগামী যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে এই চুঁচুড়া আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের জয় সুনিশ্চিত। চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন ডেবরা। এই আসনটি স্টার হয়ে উঠেছে রাজীব ব্যানার্জির কল্যাণে। রাজীব ব্যানার্জি এখান থেকে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে, আর বিজেপির প্রার্থী শুভাশিস হোম। রাজীব ব্যানার্জি কাজের মানুষ, অত্যন্ত কর্মঠ মানুষ এবং অত্যন্ত ভালো ব্যবহার কর্মীদের সাথে, স্থানীয় মানুষদের সাথে। তিনি ডোমজুড়ে প্রার্থী ছিলেন, সেই সময় সচক্ষে দেখেছি তার কাজকর্মের ধরন ধারণ। শুধু তাই না, মন্ত্রী হিসেবেও তিনি যথেষ্ট সফল ছিলেন, সেচ মন্ত্রী হিসেবে। ফলে এই কেন্দ্রের মানুষ যদি কাজের মানুষ খুঁজে নিতে চান, তাহলে রাজীব ব্যানার্জিকেই খুঁজে নেবেন। এবং আমাদের সমীক্ষাতেও তাই উঠে এসেছে যে ডেবরা আসনটিতে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। চলে আসবো পরবর্তী আসনে। এটি আজকের শেষ আসন, সেটি হচ্ছে আসানসোল দক্ষিণ। আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পল বিজেপির প্রার্থী এবং তাপস ব্যানার্জি তৃণমূলের প্রার্থী। অগ্নিমিত্রা পল বিজেপির স্টার বলতে পারি, এবং ফ্যাশন ডিজাইনার হিসাবে তিনি যথেষ্ট সুনাম আছে, কিন্তু গত 5 বছর এই আসানসোল দক্ষিণের বিধায়ক হয়ে তিনি কিচ্ছু করেননি। আসানসোল দক্ষিণের মানুষের জন্য কিচ্ছু করেননি। দলের মধ্যে উপদল তৈরি হয়েছে এবং তারই যারা ঘনিষ্ঠ তারাই তার বিরোধিতা করছেন। আজকে একদম বাস্তব মানে চিত্র আপনাদের তুলে ধরছি। বিজেপির লোকেরাই চাইছেন না অগ্নিমিত্রা পল এই কেন্দ্র থেকে জিতে আসুন আরেকবার। বিজেপির লোকেরাই চাইছেন না। যারা গতবার বিজেপিকে ভোট দিয়েছিলেন তারাও মুখ ফিরিয়েছেন, সাধারণ মানুষ তারা বলছেন যে অগ্নিমিত্রা পল যতগুলো এখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকটি প্রতিশ্রুতি তিনি ফেল তো করেইছেন, আসানসোলে পা পর্যন্ত দেননি। কলকাতা কেন্দ্রিক রাজনীতি করতে গিয়ে তিনি আসানসোল দক্ষিণকে ভুলে গিয়েছিলেন। উল্টো দিকে তাপস ব্যানার্জি অত্যন্ত কাজের মানুষ এবং দক্ষ সংগঠক, খুব মানে ভালো সংগঠক। তাপস ব্যানার্জি কিন্তু এবার এখান থেকে তার সংগঠনের জোরেই জিততে চলেছে। অগ্নিমিত্রা পাল গতবার সেখানে আসানসোল দক্ষিণে 4400-র কাছাকাছি ভোটে জিতেছিলেন। এইবার তিনি যদি 4000 বা 5000 ভোটেও হেরে যান, অবাক হওয়ার কিছু নেই। এই কেন্দ্রে আমরা এগিয়ে রাখছি তৃণমূলকে।
আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। আপনাদের সাথে আমার দেখা হবে সম্ভবত সোমবার রাতে অথবা মঙ্গলবার সকালে। আর আগামীকাল রোববার, আগামীকাল আমাদের কোনো অনুষ্ঠান সম্প্রচারিত হবে না। সোমবার দিন সকালবেলা ডাক্তার অরিন্দম বিশ্বাস নিয়ে আসছেন একটা দারুণ অনুষ্ঠানটা একটু বলে দিই আপনাদের, হিন্ট দিলে আপনাদের ভালো লাগবে। যে সুবিচার পেতে রাজনীতির ময়দানে, আমি কার কথা বলছি বুঝতে পারছেন, সেই অভয়ার মা। তিনি ভোটে দাঁড়াতে চান সুবিচার পাওয়ার জন্য। কার কাছ থেকে? সিবিআই এর কাছ থেকে সুবিচার পাওয়ার জন্য। এই সিবিআই কাদের নিয়ন্ত্রণে? বিজেপির নিয়ন্ত্রণে। তিনি টিকিট চাইছেন কার হয়ে? বিজেপির হয়ে। বেশ মজাদার একটা এপিসোড উপহার দিতে চলেছেন ডাক্তার অরিন্দম বিশ্বাস। আগামী সোমবার দেখতে ভুলবেন না। আর আগামী সোমবার রাত্রে অরূপ সেনগুপ্ত আসবেন ভবানীপুর এবং নন্দীগ্রাম কেন্দ্র নিয়ে আলোচনা করতে। সেটাও বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। সেটা দেখার অনুরোধ করে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন। শেষ করছি ভোটের হাওয়া। নমস্কার।